ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। ভোর 4টে বাজে এখন বেরোচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। ঘুটঘুটে অন্ধকার, গাড়িও চলে আসলো আমাদের। দেখা যাক, যদি মেঘলা না থাকে তাহলে ভালোভাবে দেখতে পাবো। 2018 সালে একবার এসেছিলাম, তখন এপ্রিল মাস ছিল, কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছিলাম। গাড়িতে উঠবো সবাই। 4:15 বাজে, 5:30টার সময় সানরাইজ হবে আজকে। বেশ কিছুটা দূরে গাড়ি নামিয়ে দিয়েছে আমাদের, এখান দিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে। এখন 5:05 বাজে, 5:30টায় সানরাইজ। জানি না এখান থেকে কতক্ষণ লাগবে। চারিদিকে বৌদ্ধ পতাকা, সবাই হেঁটে যাচ্ছি। অনেকে কোলে বাচ্চা বাচ্চা নিয়ে উঠছে। বাবারে, আকাশ কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। 5:10 বাজে সবে। এই যে চলে এসেছি, 5 থেকে 7 মিনিট লাগলো। উপরে সব দাঁড়িয়ে আছে সানরাইজ দেখবে বলে। চারিদিক কুয়াশায় ঢাকা, বাইরে এরকম টুপি চাদর সব বিক্রি হচ্ছে। আর এক সাইডে এরকম চা কফি মোমো সব বিক্রি হচ্ছে। এই দেখো, এই সাইডে আবার ব্যালকনি তৈরি হয়ে গেছে, এখানে বসারও জায়গা আছে। এই পিছনে নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানে সিঁড়ি রয়েছে, ওখানে সব বসে গেছে সানরাইজ দেখবে বসে বসে। কিন্তু যা মেঘলা, আর মনে হচ্ছে না কিছু দেখা যাবে। চারিদিকে লোকজনের ভিড়, প্রচুর লোক এসেছে, কিন্তু কিচ্ছু দেখা যাবে না। ব্যাড লাইটের জন্য খেলা বন্ধ, কিন্তু সবাই তাও স্টেডিয়ামে বসে আছে। 5:30 বাজে, কিন্তু এই মেঘ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু করার নেই, ব্যাড লাগ আজকে। এই জন্য শীতকালেই আসতে হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আসলে তো বরফও পড়ে এখানে শুনছি। কনকনে ঠান্ডাও হবে, কিন্তু কিচ্ছু করার নেই। ওই সময় দেখতে হবে যদি সানরাইজ দেখতে চাও টাইগার হিলে। আর বাকি সময় আসলে এই ভাগ্যের ব্যাপার। এই সবাই ফটো তুলেই চলে যাচ্ছি আমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,497 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা। এটি মূলত পূর্ব হিমালয় পর্বতের অংশ, যা দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার রং প্রতি মিনিটে বদলে যায়। প্রথমে হালকা গোলাপি, তারপর কমলা, আর সবশেষে সোনালি। এই গোল্ডেন সানরাইজ এফেক্টের জন্যই টাইগার হিলে এত বিখ্যাত। কিন্তু আজকে এখান থেকে সূর্য ওঠা না দেখেই ফিরতে হবে, এটা ঠিক যেন মেনে নিতে পারছিলাম না। দেখো, সবাই উপর দিয়ে চিৎকার শুরু করেছে, মানে সানরাইজ দেখতে পেয়েছে। তাই জন্য আবার ব্যাক করছি। চলে এসেছিলাম অনেকটা। আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু সূর্য কোথায় কে জানি। এই যে সান, এদিকে এই সাইড দিয়ে সানরাইজ দেখা যায়, আর বাঁ দিকে এখান দিয়ে টাইগার হিল। এই টাইগার হিলটা একদম আবছা দেখা যাচ্ছে। ওই সূর্য দেখা যাচ্ছিল, ওই জন্যই সবাই চিৎকার করছিল। কিন্তু পাহাড়ের উপর থেকে যে সূর্যটা উঠছে, ওই দৃশ্যটা দেখা যায়নি। আর টাইগার হিলটা খুব আবছা দেখা যাচ্ছিলো, মানে ক্যামেরা দিয়ে হয়তো বুঝতে পারবে না, কিন্তু একদম আবছা খালি চোখে দেখা যাচ্ছিলো। কিন্তু 2018 সালে যখন এসেছিলাম, এই এপ্রিল মাসের মাঝামাঝি সময়, সেই সময়কার ফটোটা দেখো, পুরো পরিষ্কার দেখা যাচ্ছিলো সানরাইজ পাহাড়ের উপর থেকে। এখন 6:05 বাজে। এবার এখান থেকে দার্জিলিংয়ের আরেকটা বিখ্যাত জায়গায় যাবো, দেখতে থাকো তাই জন্য ভিডিওটা। বাকি জায়গাগুলো ঘুরবো, তার আগে একটু হোটেলে আসলাম আমাদের, কারণ এখান দিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরোবো। এখন গিয়ে স্নান টান সেরে আবার আসবো। তাহলে চলো, ব্রেকফাস্ট রুমেই একবারে দেখা হচ্ছে। ব্রেকফাস্টে ছিল এই আলুর পরোটা। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের দার্জিলিংয়ের হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরে। এখন চলে আসলাম এখানকার চিড়িয়াখানা দেখতে। এটা মেন গেট, আর এই পাশে এটা হচ্ছে টিকিট কাউন্টার। 110 টাকা করে টিকিট পার হেড, আর ফরেনারদের জন্য 180 টাকা। ক্যামেরা বা ডিএসএলআর নিয়ে ঢুকলে আরও 10 টাকা করে লাগবে। আর এখানকার টিকিট কাউন্টার সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এই গাছে দেখো রেড পান্ডা লুকিয়ে রয়েছে। আর এক সাইডে দেখো লেখা আছে রেড পান্ডা কী কী খায়। ডায়েট চার্ট অফ রেড পান্ডা, ব্যানানা, অ্যাপেল, হানি। এখান দিয়ে পাহাড়ের মতো হেঁটে হেঁটে উঠতে হয় অনেকটা, মানে পুরো চিড়িয়াখানাটাই পাহাড়ের উপরে তৈরি। এই খাঁচার মধ্যে রয়েছে কাকাতুয়া, এই যে। আর এইদিকে আছে এই ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, এই যে উপরে। আর এখানে দেখো কত বড় বিড়াল।
শেষ প্রান্তে চলে এসেছি, দার্জিলিং জু। গেটটা দারুণ বানিয়েছে। আমরা ঢুকে ডান দিকে এসেছিলাম, এবার বাঁ দিকে যাবো, মানে ওই সাইডটা গিয়ে দেখবো। এবার এই সাইডে যাব, এখান দিয়ে যাব, তার আগে পাখিগুলো দেখে এখান দিয়ে নেমে যাবো। এমনভাবে ডিজাইন করেছে মনে হচ্ছে আমরাই খাঁচার ভেতর ঢুকছি। পাখিটা দেখো একবার, দারুণ দেখতে তো। আবার নিচে একটা রয়েছে, এই পাখিটাও দারুণ দেখতে। এর নাম লেডি আর্মহাট। ছোট ছোট সুন্দর পাখি রয়েছে। এই পাখিদের এই পুরো জায়গাটার নাম হচ্ছে ফেদারল্যান্ড। এখন সিঁড়ি দিয়ে নেমে ওই দিকটা যাব। এদিকে হচ্ছে, এটা হচ্ছে হিমালয়ান গোড়াল, বাংলা কি বলে জানি না। এই সাইডে আবার দেখো কত বড় হরিণ। এই যে এইদিকে হরিণগুলো আরো বড় বড়, এগুলোর নাম হচ্ছে সাম্বার ডিয়ার। এবার ইয়াক দেখো এখানে। এখানে একটা বোর্ড দেখলাম যেতে যেতে, কি কি প্রাণী আছে সব ছবি দিয়ে লেখা। সব দেখবো এক এক করে। পাহাড়ের ঢাল, এখানেও উঠতে হবে উপরের দিকে। গরম লাগতে শুরু করে দিয়েছে। আমার বাঁদিকে একটা আইসক্রিম পার্লার, আর সোজা অনেকটা আসলাম। এখান দিয়ে শুরু হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ার্স ইনস্টিটিউট, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে দেখো আবার জিপ লাইন খেলা হয়। বাচ্চারা ভয় পাচ্ছে মনে হয়। এই রে, অনেক রকমের খেলা আছে। আর এর ভেতরে ইনডোর রক ক্লাইম্বিং। কত টাকা লাগে দেখে নাও। জিপ লাইনের জন্য 100 টাকা, বাকিগুলো মনে হয় 250। এর ভেতরে একটা ঘর আছে, ওর ভেতরে হয় ইনডোর রক ক্লাইম্বিং। এই সাইডে আর কিছু নেই, পরে এখান দিয়ে উঠে যেতে হবে। পরে এখান দিয়ে ঘুরে এসে এইদিকে চলে গেলে এখানে আবার এই মিউজিয়ামের একটা, এই ইনস্টিটিউটের একটা মিউজিয়াম রয়েছে। চলো দেখি ভিতরে কি আছে। ও আচ্ছা, বাইরের খাবার নিয়ে ঢুকতে দেয় না, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। এই জন্য দেখাতে পারলাম না ভেতরে কি আছে। মুখে বলে দিচ্ছি কি দেখলাম। এই তেনজিং নোরগের মতো যত মাউন্টেনিয়ার্স ছিলেন, তাদের বিভিন্ন স্মৃতি, তারা পাহাড়ে ওঠার সময় কি কি ব্যবহার করতেন, সবকিছু এখানে সাজানো রয়েছে। আর যেগুলো তারা ব্যবহার করতো সেই সব অরিজিনাল জিনিসগুলো সব এখানে সাজিয়ে রাখা। এছাড়া ভারতবর্ষ আর চায়নার দিকে কি কি পাহাড় পর্বত রয়েছে, কোথায় কি নদী রয়েছে, আর বিভিন্ন জায়গার পাহাড়ে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। পাখি হোক বা বিভিন্ন জলজ প্রাণী, সব দেখলাম সাজানো রয়েছে। আর বাইরে বেরিয়ে এখানে প্রচুর দোকানপাটও রয়েছে। এটা হলো এক্সিট, বেরিয়ে এটা হচ্ছে একটা গিফট শপ। এই সাইডে আবার একটা চায়ের দোকান, এদিকে আবার শীতের জামা কাপড় পাওয়া যায়, জ্যাকেট ফ্যাকেট রয়েছে। আর ওইদিকে আবার ছোট্ট একটা রেস্টুরেন্টও রয়েছে, ক্যাফে টাইপের। মিউজিয়ামের বাইরে বেরিয়ে আসলাম, কিন্তু এখনও অনেক কিছু দেখার বাকি আছে। চলো সেগুলো দেখে নিই। আর মাউন্ট এভারেস্ট জয় করতে চাইলে এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। আসার সময় এই ডান দিকের রাস্তা দিয়ে উঠে এসেছিলাম, এবার বাঁ দিকে যাবো। এটা হচ্ছে স্নো লেপার্ড। বাহ, শুয়ে আছে, ঘুমাচ্ছে, কি সুন্দর। কোথায় কোথায় দেখা যায় দেখো, ইন্ডিয়ার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের সব জায়গায় রয়েছে। এই সামনে বাঘ হাঁটছে, চলো যাই দেখি। এই যে এদের লেন্থ হচ্ছে 72 থেকে 77 ইঞ্চির মধ্যে, প্রায় 20 থেকে 25 বছর এদের আয়ু হয়। সাইবেরিয়ান টাইগার। বাঘের উল্টো দিকে এখানে দেখো নেকড়ে। এই দেখো, বিশাল বড় জায়গা, অনেকক্ষণ সময় হাতে নিয়ে আসতে হয়। 11:30টায় ঢুকেছিলাম, এখন 1:15 বাজে, মানে পুরো 1.5 ঘন্টা লাগলো ঘুরতে। চলো বেরোবো এখন। ওই এক সাইড দিয়ে এন্ট্রি, এখান দিয়ে, আর বাঁ দিক দিয়ে এক্সিট। এই চিড়িয়াখানা পুরো নামটা দেখো, পদ্মজ নাইডু হিমালয়ান জুলজিক্যাল গার্ডেন, সরি জুলজিক্যাল পার্ক। এবার চলো দেখি পরের স্পটে। এখন চলে আসলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে অবস্থিত ঘুম মনেস্ট্রিতে। একটা শান্ত আর ঐতিহাসিক জায়গা। এই সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে এসে এইখানে, এটা হলো দার্জিলিংয়ের ঘুমে অবস্থিত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক বৌদ্ধ মঠ। এই মনেস্ট্রি 1850 সালের দিকে প্রতিষ্ঠা করেছিলেন এক মঙ্গোলিয়ান বৌদ্ধ ভিক্ষু লামা শেরাপ গ্যাটসো। এটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন টিবেটিয়ান বুদ্ধিস্ট মনেস্ট্রি হিসাবে পরিচিত। মঠের ভিতরে রয়েছে প্রায় 15 ফুট উঁচু এক বিশাল মৈত্রেয় বুদ্ধা স্ট্যাচু, যিনি ভবিষ্যতের বুদ্ধ হিসাবে বৌদ্ধ ধর্মে পূজিত হন। এই মূর্তিটি শান্তি, করুণা এবং আশার প্রতীক।
পুজোর বিভিন্ন সামগ্রী, লাফিং বুদ্ধার মূর্তি এবং ফ্রিজ ম্যাগনেটের মতো অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখলাম। এই ঘুম মনীষীতে ঢুকলেই প্রথমেই যে জিনিসটা অনুভব করা যায় সেটা হলো এক অদ্ভুত শান্তি। পাহাড়ি ঠান্ডা হাওয়া পুরো জায়গাটাকে যেন অন্য এক জগতে নিয়ে যায়। কুয়াশা চাদরে মোড়া এই রঙিন মনেস্ট্রি দেখে মনে হয় যেন একেবারে স্বর্গে চলে এসেছি ভগবানের দর্শন করতে। এর আরেক নাম সামতেন চোলিং মনেস্ট্রি, যেখানে শান্তি, ধ্যান, করুণা এবং আধ্যাত্মিক মুক্তির চর্চা করা হয়। এখানে প্রতিদিন প্রার্থনা, মেডিটেশন এবং ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় মানুষ এবং পর্যটকরা এক অন্যরকম মানসিক প্রশান্তি অনুভব করেন। পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক, কিছু দেখা যাচ্ছে না। আর ঘুরতে ঘুরতে 4টে বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি। এখানকার কোনো একটা লোকাল পার্টির নেতা ভোটের নমিনেশন জমা দিতে গেছিল, একবারে দলবল নিয়ে গেছিল, ওই জন্য রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিল। অনেকক্ষণ জ্যামের মধ্যে গুতিয়ে গুতিয়ে এখন আসলাম এখানে। চলো এবার পরের স্পটে যাই। ওই ঘুম মনিস্ট্রি থেকে 2 মিনিট দূরে এখন চলে আসলাম দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ। এটা আসলে একটা স্পাইরাল রেলওয়ে ট্র্যাক, যেটা তৈরি করা হয়েছিল পাহাড়ি ঢালে ট্রেন চলাচলের জন্য। ওই রাস্তার উপর দিয়ে এন্ট্রি। তাহলে চলো ঘুরে দেখা যাক জায়গাটা। আচ্ছা, ঢোকার আগে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এটার 50 টাকা করে মনে হয় প্রত্যেকের। চলো। এই যে এই নিচে হচ্ছে রেল ট্র্যাকটা, এখান দিয়ে মনে হয় শুরু হয়েছে। বাতাসিয়া লুপ হলো দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে পাহাড়, টয় ট্রেন, কুয়াশা আর ফুলে ঢাকা বাগান একসাথে মিশে তৈরি করেছে এক স্বপ্নের মতো পরিবেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় থাকা এই জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সবচেয়ে আইকনিক অংশগুলোর একটি। বাতাসিয়া শব্দের অর্থ হলো খোলা বাতাসের জায়গা। ব্রিটিশ আমলে যখন দার্জিলিংয়ের পাহাড়ে টয় ট্রেন চালানো শুরু হয়, তখন সবচেয়ে বড় সমস্যা ছিল খাড়া পাহাড়ি ঢাল। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1881 সালে চালু হলেও ঘুম ও দার্জিলিংয়ের মাঝামাঝি এই খাড়া পাহাড়ি ঢালের জন্য ট্রেন চালানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই সমস্যা সমাধানের জন্য 1919 সালে তৈরি হয় এই বাতাসিয়া লুপ। এই রেল লাইনটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে ট্রেন একটি গোলাকার পথে ঘুরে ধীরে ধীরে উপরে বা নিচে নামতে পারে। পরে এখানে তৈরি করা হয় একটি ওয়ার মেমোরিয়াল, যেখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈনিকদের স্মরণ করা হয়, যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। চারিদিকে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান, ছোট ছোট হ্যাজ, পাইন আর হিমালয়ান সিডার গাছগুলো পুরো জায়গাটাকে দারুণভাবে আকর্ষণীয় করে তুলেছে। ঠান্ডা পাহাড়ি বাতাস, টয় ট্রেনের হুইসেল আর মেঘে ঢেকে থাকা সবুজ ল্যান্ডস্কেপ, সব মিলিয়ে এই বাতাসিয়া লুপ শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা দার্জিলিংয়ের নস্টালজিয়া আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। বিকেল 5:30টার সময় ঢুকছি হোটেলে, এখন লাঞ্চ করবো উপরে গিয়ে। সেগুলো আর দেখাচ্ছি না, একেবারে তোমাদের নিয়ে যাচ্ছি কালকে, যেখান থেকে আমাদের সাইট সিন শুরু হবে। লেপচা জগতের পাইন ফরেস্টে চলে এসেছি এখন। চারিদিকে পুরো মেঘ, মেঘের উপর ভাসছি মনে হচ্ছে। আচ্ছা, এই ফরেস্টে ঢোকার জন্য টিকিট কাউন্টার 20 টাকা করে টিকিট। মেন দার্জিলিং সিটি থেকে এটা 19 কিলোমিটার দূরে অবস্থিত, আর সমুদ্রপৃষ্ঠ থেকে 6950 ফুট উপরে অবস্থিত। তার জন্য ঠান্ডা কিন্তু মারাত্মক এখানে। সেই ঠান্ডা উপভোগ করতেই প্রচুর কিন্তু ভিড় এখানে মানুষের। এই লেপচা জগৎ কিন্তু একটা ছোট্ট আর নিলিবিলি গ্রাম, সারা বছর ঠান্ডা থাকে এখানে। আর লেপচা হলো এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী। এইখানে চারপাশে সব ঘন পাইন গাছের জঙ্গল। তবে এই জায়গায় ছবি তোলা ছাড়া আর কিছু অ্যাক্টিভিটিস নেই, তবে রিল্যাক্স করার জন্য দারুণ একটা জায়গা এটা। চারিদিকে সুন্দর বৌদ্ধ পতাকা মেঘের মধ্যে ভেসে যাচ্ছে। দার্জিলিং আসলে এই জায়গা কিন্তু অবশ্যই ঘুরে যাও। এই মাটিগুলো পুরো ভেজা থাকে সবসময়, ভীষণ স্লিপ করে, সাবধানে উঠতে হয়। উপর থেকে ছোট ছোট মেঘগুলো জলকণা হয়ে মাথায় পড়ছে, মনে হচ্ছে বৃষ্টি, কিন্তু এগুলো আসলে বৃষ্টি না। লেপচা জগতের এই পাইন ভিউ পয়েন্ট হলো দার্জিলিংয়ের এমন এক জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব শান্ত এবং রহস্যময় হয়ে যায়। ভোরবেলায় এখানে মেঘ এত নিচে নেমে আসে যেন মনে হয় নিজেরাই মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর পাইন পাতার শব্দ, এই অ্যাম্বিয়েন্সটাই জায়গাটাকে সবার থেকে আলাদা করে দেয়। লেপচা জগৎ একসময় ব্রিটিশদের ফরেস্ট রিজার্ভ এরিয়ার অংশ ছিল, তাই এখনও এখানে প্রচুর হিমালয়ান পাইন এবং ওক গাছ দেখা যায়। এখানে এখন 17 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু 10-12 ডিগ্রি মনে হচ্ছে। এই পাইন ফরেস্টের উল্টো দিকে প্রচুর দোকানপাট আছে, চা, কফি, ম্যাগি, মোমো সব কিছু পাওয়া যাচ্ছে।
দার্জিলিং থেকে বাড়ি ফিরবো আজকে। এনজেপি থেকে ট্রেন আছে সন্ধ্যাবেলা। তবে যাওয়ার আগে আরও দুটো ঘোরা জায়গা কিন্তু বাকি আছে এখনও, সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। ফরেস্টের উল্টো দিকে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, বাইকগুলো সব রাস্তাতেই আর চার চাকাগুলো সব ভেতরে। আচ্ছা, আর এখন দার্জিলিংয়ে চা কেনার সব থেকে সেরা জায়গাতে তোমাদের নিয়ে যাবো। এখন চলে আসলাম দার্জিলিংয়ের গোপালধারা টি গার্ডেনে। চারিদিকে চায়ের বাগান আর ওই রাস্তার উপর এই চায়ের দোকানগুলো। এবার চলো দেখি কী কী রকমের চা পাওয়া যায় এখানে। এই সাইডে এগুলো দেখো, হোয়াইট টি, লেভেন্ডার রোজ হোয়াইট টি। এই নিচে এখানে রয়েছে মশালা চায়, আর মাঝখানে এগুলো হলো আদরাক চায়। আর এটা দেখলাম গ্রিন টি এর একটা ফ্লেভার নতুন, মিন্ট গ্রিন টি। এলাচ চা, আর এগুলো ইলাইচি চায়। রোজ ফ্লেভারের চাও রয়েছে এখানে। আর এগুলো নর্মাল মিল্ক টি, এগুলো 150 টাকা করে। আমি নিলাম এই এলাচ চা, দুধ দিয়ে খেতে হয়। আর নিলাম এই মশালা চা, দুটোই 100 গ্রাম করে 300 টাকা হয়, 200 টাকায় দিল। মানে এরকম চা 100 গ্রামের দাম হচ্ছে 150 টাকা, দুটো মিলে 300 হয়, আমাকে 200 টাকা করে দিল। এই দুটো বড় দোকান আছে, আমি এই দোকানটা থেকে নিলাম, আর পাশেও একটা দোকান আছে। এবার চলো এই চা বাগানটা একবার ঘুরে দেখা যাক। এটা হলো দার্জিলিংয়ের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক চা বাগান। চারিদিকে দেখা যায় ঘন সবুজ পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সীমাহীন চায়ের বাগান, মেঘে ঢাকা উপত্যকা আর পাহাড়ি ঠান্ডা হাওয়া। দার্জিলিংয়ে চা চাষ শুরু হয়েছিল ব্রিটিশ আমলেই, কিন্তু এই গোপালধারা টি এস্টেট প্রতিষ্ঠিত হয় 1955 সালে। খুব অল্প সময়ের মধ্যেই এটি দার্জিলিংয়ের প্রিমিয়াম টি প্রডিউসার হিসাবে পরিচিতি পায়। এই বাগান প্রায় 5500 ফুট থেকে 7000 ফুট উচ্চতায় বিস্তৃত। উচ্চতা বেশি হওয়ার কারণে এখানকার চা পাতাগুলো খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। সেই কারণেই এখানকার চায়ের ফ্লেভার আর স্মেল হয় অনেক বেশি রিফাইন্ড এবং ইউনিক। এখানে উৎপাদিত হাই কোয়ালিটির দার্জিলিং চা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। দুধ চা 20 টাকা, লাল চা 10 টাকা। আচ্ছা, চায়ের পর্ব শেষ, এখন দুপুর 2:30 বাজে। এখন যাব মিরিকে, ওখানে গিয়ে লাঞ্চটা করে নেবো আজকে। তারপর যাব এনজেপি স্টেশন। চলে আসলাম মিরিক লেক। গোপালধারা থেকে 15 মিনিট লাগলো আসতে। বোটিং করার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা। পুরো জায়গাটা ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে চাইলে সেই সুযোগও আছে এখানে। মিরিক শব্দটি এসেছে লেপচা ভাষা থেকে, যার অর্থ আগুনে পোড়া জায়গা। আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল আর ছোট পাহাড়ি গ্রাম নিয়ে গঠিত। পরে পশ্চিমবঙ্গ সরকার 1970-এর দশকে মিরিককে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে গড়ে তুলতে শুরু করে। তারপর তৈরি করা হয় এই সুন্দর সুমেন্দু লেক, যা ধীরে ধীরে মিরিকের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পাহাড়ি পরিবেশের সঙ্গে মিল রেখে পুরো লেকটাকে সাজানো হয়েছিল। আর এর পাশেই রয়েছে একটা বিশাল বড় পার্ক। আমরা যেদিন গেছিলাম সেদিন আকাশ ছিল একদম পরিষ্কার। জায়গাটা মনে হচ্ছে কেউ পেইন্ট করে রেখেছে। লেকের চারপাশে প্রায় 3.5 কিলোমিটার লম্বা ওয়াকিং ট্রেল রয়েছে, যেখানে হাঁটলে পুরো পাহাড়ি পরিবেশটা খুব কাছ থেকে অনুভব করা যায়। এখানকার ক্লাইমেট কম ঠান্ডা হওয়ায় অনেক ট্যুরিস্ট দার্জিলিংয়ের তুলনায় মিরিকে বেশি রিল্যাক্সড ফিল করে। আচ্ছা, লেক থেকে বাইরে বেরিয়ে আসলে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে এই রাস্তায়। এখান থেকে শুরু হচ্ছে সব লাইন দিয়ে প্রচুর রেস্টুরেন্ট। আগের বছর জানুয়ারি মাসে এসেছিলাম, আর ভিডিও আছে চ্যানেলে। একটা রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্টে ঢুকেছিলাম, একটা খুব বাজে খাবার করেছিল। কিন্তু বুঝতে পারছি না কোথায় যাবো আজকে। প্রথমটাতেই ঢুকে যাচ্ছি, দ্য পার্ক গ্লেস, এটাতেই ঢুকে যাই, দেখি কেমন হয়। বিভিন্ন থালি আছে, ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, দামগুলো দেখতে পারো। এদিকে মোমো আছে, চিকেন মোমো 90 টাকা। আবার এদিকে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি 250। আবার নিচে লেখা আছে জিএসটি আলাদা। এই চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম, বেরিয়ে বলছি কেমন লাগলো। যেটা খেলাম খুব একটা খারাপ খেলাম না, কিন্তু ওটা বিরিয়ানি ছিল না, মাংসের ঝোল মাখা ভাত মনে হচ্ছিল। দার্জিলিংয়ের এই 7টা ঘোরার জায়গা শেষ করে এবার এখান থেকে কি করে বাড়ি ফিরছি সেটাও এক নজরে দেখে নাও। বাঁকের মায়ায় ঘুমিয়েছিল পাহাড়ের শরীর, ধোয়া ওঠা কাপে লেপা স্মৃতির অতল তীর। সবুজ ঢেউয়ের ভাঁজে ভাঁজে মেঘের আনাগোনা, পাহাড়ি রাস্তা গান এখনো হয়নি শোনা, এখনো হয়নি শোনা। গাড়ির কাচের ফ্রেমে আকাশটা ছোট হয়ে আসে,
রোদ পিছলে নামে পুরনো শহরের শ্বাসে। ও ঢালবে নামা এই চেনা অচেনা পথ, পাহাড়ের ঘুম ভাঙিয়ে শহরের দিকে কংক্রিটের সিঁড়িতে এবার জমবে ধুলো বালি, উঁচু থেকে নিচে স্মৃতির পাতা উল্টে ফেলি, স্মৃতির পাতা উল্টে ফেলি। চলে আসলাম এনজেপি স্টেশন। ওই মিরিক লেক থেকে 2 ঘন্টা লাগলো। এখন 6:10 বাজে সন্ধে। 7:20 ট্রেন আসবে দার্জিলিং এক্সপ্রেস। 3 দিন দার্জিলিং ঘুরে আজকে বাড়ি ফিরবো। 6 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল আমাদের ট্রেন, কিন্তু পরে শুনি 5 নম্বরে আসবে। তাড়াহুড়ো করে আবার সবাই চলে গেলাম ওইদিকে। 3AC-তে এই ট্রেনের টিকিট প্রাইস ছিল 965 টাকা। 3 দিন দার্জিলিং ঘুরে আমার মোট খরচ হয়েছে 8000 টাকার মতো। কোন হোটেলে ছিলাম সেটা আগের ভিডিওতেই দেখিয়েছি, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। আর যে গাড়ি করে ঘুরেছি তার ড্রাইভারের ফোন নম্বরও দেওয়া আছে। আগের দিন সন্ধ্যাবেলা 8:45-র সময় ট্রেন ছেড়েছিল, আর শিয়ালদা ঢুকলাম পরদিন ভোর 5:35 ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর সঙ্গে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো।